সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল স্তরের নৌ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আজকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে, সেই সাথে ঢাকা অঞ্চলের সভাপতি নির্বাচিত করা হয়েছে। সেজন্য আয়োজকদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আসলে 2000 সালে বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করি। মাত্র 12 বছর চাকরি করেছি আমি। এই 12 বছর চাকরিতে আমি নৌবাহিনী থেকে উচ্চতর সিভিল শিক্ষার অনুমতি নিয়ে আমি পড়াশোনা করেছিলাম এবং আপনাদের দোয়ায় আমি 3টা মাস্টার্স সম্পন্ন করি এবং তারপর ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেই। আমি প্রথম নিউ ভিশন গ্রুপ অফ কোম্পানির একজন সম্মানিত পরিচালক হিসাবে ব্যবসা শুরু করি। সেখান থেকে কয়েক বছরের মধ্যে আমি আরও 5টি প্রতিষ্ঠান করি। তার মধ্যে অন্যতম হচ্ছে সারিনা আলম কনস্ট্রাকশন কোম্পানি। সারিনা আলম কনস্ট্রাকশন কোম্পানি প্রায় 7 বছর ধরে খুব সুনামের সহিত ডেভেলপিং ব্যবসা করে আসছে এবং আমরা গত 7 বছরে প্রায় 24-25টা প্রজেক্ট হস্তান্তর করেছি আল্লাহর রহমতে। আমার কোম্পানিতে অফিসার এবং জেসিওজ এবং অন্যান্য শ্রেণীর সর্বমোট 10 জন কর্মরত আছেন এবং আমি সবসময় বাংলাদেশ নৌবাহিনী নিয়ে প্রাউড করি। আমি আমার আচার আচরণ কথাবার্তায় সবসময় প্রকাশ করতে চাই যে আমি একটি ডিসিপ্লিনারি ফোর্স থেকে এসেছি, যাতে আমার কর্মকাণ্ডে আমার নৌবাহিনী সম্মানিত বোধ করে এবং সম্মানিত হয়। আপনারা যারা এখানে অবসরপ্রাপ্ত আছেন, অনেক সিনিয়র অফিসার আছেন, ওনাদেরকে হয়তো উপদেশ দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার নেই। তারপরে আমি বলতে চাই, আপনারা যারা অবসরে আছেন, আপনারা ঠিক আমার মতো বাংলাদেশ নৌবাহিনীটিকে কীভাবে তুলে ধরা যায় সেই চেষ্টা করবেন, যার যার পেশা, যার যার অভিজ্ঞতা, যার যার সন্তানদের মাধ্যমে। আমি সিনিয়রদেরকে বলতে চাই, যারা অবসরপ্রাপ্ত আছেন, যারা গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, আপনি পঞ্চায়েত কমিটির সাথে সংযুক্ত হবেন। আপনাকে হয়তো কোনো পদ পদবি দেবে না, কিন্তু যারা পঞ্চায়েত কমিটি থাকবে, গ্রামে হলে চেয়ারম্যান কমিটিতে বা মেম্বারদের সাথে যোগাযোগ রাখবেন এবং স্বেচ্ছায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাবেন এবং ওই অনুষ্ঠানে যাতে যারা বিচার প্রার্থী অথবা যারা সামাজিক অনুষ্ঠান সংগঠন করেছেন, তারা যেন বুঝতে পারে যে এখানে একজন ডিফেন্সে রিটায়ার্ড পার্সন আছেন, অতএব এটা ন্যায় হবে। ন্যায়ের ব্যাপারে আপনার ভাইয়ের বিপক্ষে যদি কোনো বিচার করেন, সেখানে আপনি ন্যায়পরায়ণতা অবলম্বন করবেন, তাহলে আমাদের নৌবাহিনীর সম্মান দিন দিন বৃদ্ধি পাবে। আপনাদের অনেকেই সন্তান আছে চাকরি প্রত্যাশী। আপনারা হয়তো অবসর গ্রহণ করে বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের এখন চাকরির প্রয়োজন নেই, কিন্তু সন্তানদের প্রয়োজন আছে। আপনারা কি জানেন, আমরা যখন ইন্টারভিউ বোর্ডে বসি, আমরা কি দেখি? মাস্টার ডিগ্রি পাশ করা বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে বা একটা মেয়ে 2 পেজ ইংলিশ লিখতে পারে না, 2 পেজ বাংলা কথা গুছিয়ে লিখতে পারে না। আপনি আপনার সন্তানকে শুধু 2 পেজ লেখা শেখান, যে কোনো টপিক্স নিয়ে 2 পেজ সে লিখতে পারবে, কনফার্ম সে চাকরি পাবে। 2 পেজ ইংলিশ লেখার পরও যদি সে চাকরি না পায়, তাহলে বুঝতে হবে যে তার অ্যাপিয়ারেন্স, তার ফিজিক্যাল ফিটনেস বা তার ওয়েব টকিংয়ে প্রবলেম আছে। এগুলি রেকটিফাই করেন, চাকরি সে পাবে। তাকে মোটিভেশন দেন। আপনার সামর্থ্য কম আছে, আপনি সন্তানকে বোঝান যে বাবা, আমার যদি সামর্থ্য আরও বেশি থাকতো, আমি তোমার জন্য আরও অনেক কিছু করতাম, আমি করতে পারিনি, তুমি কিছু করে দেখাও। আপনার কতটুকু ক্যাপাসিটি আছে আপনি আপনার সন্তানকে বোঝান। কখনো সন্তানের কাছে কিছু লুকাবেন না। আপনার সন্তান অবশ্যই মাগরিবের আজান দেওয়ার পরে বাসার বাইরে থাকতে পারবে না, গ্রামে তো মোটেই না। মাগরিবের আজানের পরে সে ঘরে আসতে হবে। যদি সে বিশেষ কোনো কাজে থাকে, আপনাকে অবশ্যই ইনফর্ম করতে হবে। আপনার সোল টু সোল টাচ, হার্ট টু হার্ট টাচিং থাকতে হবে আপনার সন্তানের সাথে। আপনি তার রুমে যাবেন, 10ম শ্রেণীর আগ পর্যন্ত কোনো সন্তানে যেন দিনের বেলায় বা রাতের বেলায় দরজা লাগায় ঘুমাইতে না পারে সেই ব্যবস্থা করেন। প্রয়োজনে সব সিটখানি খুলে ফেলবেন। আপনি বাবা, আপনি মা, আপনি যখন তখন তার ইচ্ছা চলে যাবেন, তার রুমে যাবেন, এতে তার পারমিশনের প্রয়োজন নেই। সে যদি রেগে যায়, সে যদি ক্ষিপ্ত হয়, আপনি তাকে বোঝাতে হবে এটাই নিয়ম, এটাই শৃঙ্খলা, আমি এটা শিখে এসেছি, তুমি আমার সন্তান, আমার কথা শুনতে হবে। আশা করা যায় আপনার সন্তান বিপদে যাবে না। এখানে অনেক নৌ সদস্য আছেন যারা অবসরে ঠিকমতো পেনশন পেয়ে এসেছেন। আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকা এবং টেলিভিশনে দেখেছি, আমাদের নৌবাহিনী থেকে বিগত সরকারের আমলে অথবা তার আগে বহু লোক রিটায়ারমেন্টে এসেছে, হয়তো বা তারা অপরাধ করেছে। অপরাধ সংগঠিত হওয়ার পরও কম বেশি তো নিশ্চয়ই আছে, সেটা হয়তো অথরিটি ভালো বুঝেছে কাকে পেনশন দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। যেহেতু একটা এইম উঠেছে, যেহেতু একটা প্রচারণা উঠেছে, আমরা আমাদের এই NRPWর মাধ্যমে মাননীয় নৌবাহিনী প্রধান বরাবর কোনো স্মারকলিপি দিতে পারি কিনা যে ওরাও তো অবসরপ্রাপ্ত এসেছে, ওদেরকে কোনো সুযোগ সুবিধা আনা যায় কিনা, সেটা আমরা দেখব। NRPW একটা সংগঠন বা একটা অ্যাসোসিয়েশন করা হয়েছে। একটা অ্যাসোসিয়েশন চালাতে হলে ফান্ডের প্রয়োজন হয়।
শুধু ডোনেশনের টাকা অথবা চাঁদার টাকা দিয়ে একটা অর্গানাইজেশন চলতে পারে না। আমরা এনআরসিডব্লিউর মাধ্যমে বা এনআরসিডব্লিউর প্যাডের মাধ্যমে মাননীয় নৌবাহিনী প্রধান মহোদয় বরাবর যদি কোনো চিঠি বা কোনো স্মারকলিপি দিতে পারি যে প্রতি মাসে অথবা প্রতি বাৎসরিক অথবা আমাদের নৌবাহিনী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে কোনো ফান্ড এটার মধ্যে দেওয়া যায় কিনা, কন্ট্রিবিউট করা যায় কিনা, সেটা যদি সূক্ষ্ম অডিট সিস্টেম থাকে এবং নৌবাহিনী যদি বুঝতে পারে যে অর্গানাইজেশনে দান অনুদান দিলে এটা সুবিধাবঞ্চিতরা পাবে, তাইলে হয়তো করতেও পারে। আমরা সেরকম চিন্তাভাবনা করবো ইনশাআল্লাহ। আমাকে ঢাকা অঞ্চলের সভাপতি বানানো হয়েছে এবং আমাদের মহাসচিব, কেন্দ্রীয় মহাসচিব মহোদয় বলেছেন ভবিষ্যতে আমাদের কি পরিকল্পনা আছে সেটা নিয়ে বলতে। আসলে একদিন, 1 মিনিট, 1 ঘন্টা কোনো পরিকল্পনা নেওয়া যায় না। তারপরও এই মুহূর্তে আমার মাথায় যেটা এসেছে, আমার একটা রিসোর্টের মতো আছে, আমার একটা ফার্ম হাউস আছে, সেটা হচ্ছে বসিলা ব্রিজের পাশে। আপনারা যদি চান আগামী পুনর্মিলন অনুষ্ঠানটা আমার ওখানে হতে পারে এবং সেখানে আপনাদের জন্য কোনো ভাড়া লাগবে না, কোনো টাকা বা কোনো অনুদান দিতে হবে না। আমি এই মুহূর্তে সভাপতি হিসাবে এটা ঘোষণা করলাম। আপনারা সেটা ভিজিট করবেন, যদি কোনো পিকনিক করতে চান আপনারা করতে পারবেন। আমি আমার কোম্পানির সকল প্রফিটের টাকা আমি ভোগ করি না বা খাই না, আসলে প্রয়োজনও হয় না। আমার স্ত্রী, আমার ওয়াইফ একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সে বিসিএস অফিসার, বর্তমানে ডেপুটি সেক্রেটারি হিসাবে কর্মরত আছেন। তা আল্লাহর রহমতে তার যে আয়, আমার যে আয়, দুইজনের আয় আসলে হয়ে যায়। তারপরও কোম্পানি চালালে লাভ লস হবেই। প্রফিটের একটা অংশ দিয়ে আমি একটা অর্গানাইজেশন করেছি, সেটা হচ্ছে এসকে সোশ্যাল ফাউন্ডেশন। ওইটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি। এসকে সোশ্যাল ফাউন্ডেশনটা আত্মমানবতা নিয়ে কাজ করে। এখানে একজন স্যার, আমাদের সিনিয়র স্যার বলেছিলেন যে কোনো ট্রেনিং সেন্টার করা যায় কি না। আমরা তো আসলে চাকরি না জমা দিয়েছি, আমরা কিন্তু ট্রেনিং জমা দিইনি। তো সেই আমাদের ডিসিপ্লিন ফোর্সের জন্য যদি কোনো ট্রেনিং অথবা আমাদের সন্তানদের যদি কোনো ট্রেনিং সেন্টার করা যায় কি না, সম্ভবত ইলিয়াস স্যার বা ইলিয়াস স্যাররা পড়েন যিনি বলেছিলেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমি আজকে সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম একটা ট্রেনিং সেন্টার করতে চাই এবং সেখানে আপনারা আপনাদের সন্তানদের বা উপযুক্ত যারা আছেন তাদেরকে দেবেন। আমি আমার আজকে সোশ্যাল ফাউন্ডেশন